আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের পরবর্তী ক্লাসে। সো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র। সো প্রথমেই জানতে হবে ভাই, ব্যাপন কাকে বলে। আমরা তো 9-10 পড়েছিলাম, একটু মনে করে দেখো। 9-10 অধ্যায় নাম্বার 2 ছিল ব্যাপন একটা পার্ট ছিল, আবার নিঃসরণ একটা পার্ট ছিল। সো একটু ভাই সংজ্ঞাগুলো আমরা একটু লিখে নিই। হ্যাঁ, এই সংজ্ঞাগুলো মাঝে মধ্যে লাগে, তো তাই একটু আমরা ব্যাপন এবং নিঃসরণের ডেফিনেশনটা লিখে নিই। প্রথমেই আসো ভাই ব্যাপন বা ডিফিউশন। ব্যাপনের ডেফিনেশনটা, ব্যাপনের ইংরেজি কি ভাই? ডিফিউশন। লিখো হচ্ছে ভাই, নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে, কি বললাম? নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোনো পদার্থের উপাদানসমূহের, নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোনো পদার্থের উপাদানসমূহের স্বতঃস্ফূর্তভাবে উচ্চ ঘনত্বের অঞ্চল থেকে, স্বতঃস্ফূর্তভাবে উচ্চ ঘনত্বের অঞ্চল থেকে নিম্ন ঘনত্বের অঞ্চলের দিকে প্রবাহিত হওয়ার ঘটনাকেই ব্যাপন বলে। আই রিপিট, নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোনো পদার্থের উপাদানসমূহের স্বতঃস্ফূর্তভাবে উচ্চ ঘনত্বের অঞ্চল থেকে নিম্ন ঘনত্বের অঞ্চলে প্রবাহিত হওয়ার ঘটনাকেই ব্যাপন বলে। আমরা এটা ব্যাখ্যা দিচ্ছি একটু পরেই। 2 নাম্বারটা আসো ভাই নিঃসরণ, বা এটাকে বলা হয় মাঝে মধ্যে অনুব্যাপন। ঠিক আছে, এটা কি বলা হয়ে থাকে ভাই? অনুব্যাপন। সো ব্যাপন এবং অনুব্যাপন কিন্তু সেম না। ব্যাপন মানে তো ব্যাপন, অনুব্যাপন মানে হচ্ছে নিঃসরণ। নিঃসরণ মানে কি ভাই? একটু লিখে নাও। সরু ছিদ্রপথে কোনো পদার্থের উপাদানসমূহের উচ্চ চাপের অঞ্চল থেকে নিম্ন চাপের অঞ্চলে প্রবাহিত হওয়ার ঘটনাকে, উচ্চ চাপের অঞ্চল থেকে নিম্ন চাপের অঞ্চলে প্রবাহিত হওয়ার ঘটনাকে নিঃসরণ বলে। সো আগেরটা কি ছিল ভাই? আগেরটা হতো কিন্তু ভাই উচ্চ ঘনত্ব হতে, কোনো একটা পদার্থের উপাদানসমূহ উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে প্রবাহিত হবে, নিম্ন ঘনত্বে প্রবাহিত হবে। এটা কি আপনা আপনি ঘটবে, কোনো এক্সটার্নাল ফোর্স প্রয়োজন নাই। এটাই হচ্ছে আমাদের ব্যাপন। আর নিঃসরণ কোনটা ভাই? যে আমি চাপ প্রয়োগ করব, এক্সটার্নাল চাপ প্রয়োগ করার ফলে উচ্চ চাপের অঞ্চল থেকে নিম্ন চাপের অঞ্চলে পদার্থ প্রবাহিত হবে, নিম্ন চাপ এখানে প্রবাহিত হবে। সো এটা কিন্তু ভাই আপনা আপনি ঘটে না, এটাকে আমাকে বাহির থেকে ফোর্স প্রয়োগ করতে হচ্ছে। আর এটা কি আপনা আপনি ঘটে, তাই বলছিলাম স্বতঃস্ফূর্তভাবে। এখানে কিন্তু ভাই একটা সরু ছিদ্রপথ দিয়ে উচ্চ চাপের অঞ্চল থেকে নিম্ন চাপের অঞ্চলে যাচ্ছে, এটা আমাকে ফোর্সফুলি করতে হয়। এবার যদি এক্সাম্পল বলি ভাই, খুবই সিম্পল একটা এক্সাম্পল। মনে করো তুমি যখন রুমের মধ্যে এয়ার ফ্রেশনার দাও, বা বডি স্প্রে দাও, দেখো তো যখন প্রেস করা হয় এর মধ্যে কিন্তু অতিরিক্ত চাপ থাকে, ওই বোতলের মধ্যে এক্সট্রা চাপ থাকে। ওই চাপের ফলে উচ্চ চাপের অঞ্চল থেকে আমাদের বডি স্প্রেটা বাহিরের নিম্ন চাপের অঞ্চলে চলে আসে। আর দেখো তো এটা সরু ছিদ্রপথ দিয়ে আসে না, এটাকেই বলা হয় ভাই নিঃসরণ বা অনুব্যাপন। কিন্তু যখন স্প্রেটা বের হয়ে আসলো, এরপরে কি আস্তে আস্তে ভাই পুরো রুম জুড়ে কি স্মেলটা পাওয়া যায় না? ওইখানে কিন্তু আর কোনো এক্সট্রা প্রেশার দিতে হয় নাই, তুমি তো স্প্রে করে জাস্ট কি বের করলা, তাই না? এক্সট্রা করে প্রেশার দিয়ে কি ওই বোতল থেকে স্প্রেটাকে বের করলা, এরপরে কিন্তু আর কোনো ফোর্স প্রয়োগ করতে হয় নাই। তখন ওই স্প্রেটাই কিন্তু আপনা আপনি কি পুরো ঘরে ছড়া যাচ্ছে। ওইটা হচ্ছে ভাই আমাদের ব্যাপন। তো গেস করো তো ভাই, যখন আমাদের একটা গাড়ির টায়ার ফুটো হয়ে যায় তখন কি ঘটে? অবশ্যই টায়ারের মধ্যে ভাই উচ্চ চাপ থাকে, উচ্চ চাপের অঞ্চল থেকে নিম্ন চাপের অঞ্চল অর্থাৎ বায়ুতে গিয়ে গ্যাস বের হয়ে আসে একটা সরু ছিদ্রপথ দিয়ে। অর্থাৎ টায়ার ফুটা হওয়া কিন্তু ভাই একটা নিঃসরণের ঘটনা। এনিওয়ে আমাদের ভাই থিওরি পড়তে হবে হচ্ছে কি নিয়ে ব্যাপনকে নিয়ে। ঠিক আছে, ব্যাপনকে নিয়ে আমাদের থিওরি পড়তে হবে। সো এইটাকে মুছে ফেলি, আমি এইটাকেও মুছে ফেলি। হ্যাঁ, মানে ব্যাপন নিয়ে আমাদের বিজ্ঞানী গ্রাহাম কি বলেন? বিজ্ঞানী গ্রাহাম বলেন যে কোনো পদার্থের ব্যাপন হার, একটু লিখে দেবো ভাই, লিখতে হবে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পদার্থের ব্যাপন হার, এর ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। একটু লিখে নাও, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পদার্থের ব্যাপন হার এর ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এইটাই হচ্ছে ভাই আমাদের গ্রাহামের ব্যাপন সূত্র। তাপমাত্রা ফিক্স থাকতে হবে, তাহলে ব্যাপন হারটা ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এখন প্রশ্ন ভাইয়া, ব্যাপন হার আবার কি?
সো ফার্স্টেই আমরা ব্যাপন হার নিয়ে কথা বলি, তারপরে সূত্রের মধ্যে আসতেছি, ঠিক আছে। সো ব্যাপন হারকে আমরা লিখি হচ্ছে আর দ্বারা, রেট তো আর দ্বারা লেখা হয়। ব্যাপন হারটা হচ্ছে ভাই কোনো পদার্থের প্রতি একক সময় দিয়ে, মানে প্রতি একক সময়ের মধ্যে যেই পরিমাণ আয়তন ব্যাপিত হয়, ঠিক আছে। ব্যাপন হারটা কি ভাই? নির্দিষ্ট তাপমাত্রা অবশ্যই বলতে হবে, নির্দিষ্ট তাপমাত্রায় একক সময়ে যত আয়তন পদার্থ ব্যাপিত হচ্ছে এটাকেই বলা হয় ব্যাপন হার। আই রিপিট, নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি একক সময়ে যে যত আয়তন গ্যাস বা পদার্থ ব্যাপিত হয় এটাকেই বলা হয় ব্যাপন হার, ঠিক আছে। তো তোমরা বলো ব্যাপন হারের একক কি হবে? উপরে তো ভাই ভলিউম, নিচে হচ্ছে টাইম, তাহলে ভলিউম মানে হচ্ছে ভাই আয়তন হবে কি মিটার কিউব বলতে পারো বা লিটার বলতে পারো, ঠিক আছে। যদি এসআই এককে বলতাম মিটার কিউব, আর টাইম হচ্ছে ভাই কি হবে? টাইম হচ্ছে কি আমার সেকেন্ডে, তো মিটার কিউব পার সেকেন্ড। আর আমরা মেইনলি ব্যবহারিক একক রূপে ভাই লিটারকে ইউজ করে থাকি, সো লিটার ইউজ করলে কেমন হবে? লিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ভাই ব্যাপন হারের একক। উপরেরটা হচ্ছে এসআই একক, এটাকে বেশি ব্যবহার করি আমরা তো নর্মালি আয়তনকে মাপি হচ্ছে লিটার এককে। এনিওয়ে, তো এবার দেখো হ্যাঁ বসায় দিই, তাহলে ব্যাপন হার আর এটা আসলে ভাই ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। সো এমনকি বলা যায় ভাইয়া যেহেতু ব্যস্তানুপাতিক বর্গমূলের, এমন তো বলতেই পারি R2/R1, যেহেতু ব্যস্তানুপাতিক ভাইয়া ব্যাপারটা উল্টা হয়ে যাবে, অর্থাৎ R2 থাকলে এখানে D1 হবে আর R1 থাকলে এখানে D2 হবে। সো এই তো এই একটা পার্ট পেয়ে গেলাম। আশা করি আমাদের এই পার্টটুকু মনে থাকবে। এরপরে ভাইয়া আমি একটু উপরের দিকে লিখি। আমরা আবার জানি ভাইয়া ঘনত্ব মানে কি লেখা যায়? ঘনত্ব মানে হচ্ছে একক আয়তনে ভর। তাহলে উপরে কি হবে? ভর হবে, নিচে হচ্ছে আয়তন বসবে। যদি আমার আয়তনটুকু ফিক্স থাকতো, যদি আমার আয়তনটুকু ফিক্স থাকে তখন দেখো তো ভাইয়া এই ডেন্সিটি কিন্তু ভাই কি হয়? ভরের সমানুপাতিক হয়। আয়তন ফিক্স থাকলে ডেন্সিটি আমাদের ভাইয়া ভরের সমানুপাতিক হবে। সো এখান থেকে আমরা কি বলতে পারি ভাইয়া, যেহেতু এটা সমানুপাতিক, আমি যদি এখানে আণবিক ভর নিতাম একই কাহিনী করতো। ডেন্সিটি ভরের সমানুপাতিক, তো কি অবশ্যই আণবিক ভরেরও কি সমানুপাতিক হবে। এখান থেকে আমরা বলতে পারি যেটা যে অবশ্যই ভাইয়া D1/D2, যেহেতু এটা সমানুপাতিক, ভি স্থির থাকলে এটা সমানুপাতিক, তখন কি D1/D2 ইকুয়াল টু কত হবে? M1/M2, মানে M হচ্ছে আণবিক ভর। তো এই মানটুকুকে ধরে এখানে বসা দিতে পারো। সো ইকুয়াল টু রুট তো আসেই, আমাদের বড় রুট তো আসেই, D1/D2 কত আসে ভাই? M1/M2 আসে, আণবিক ভরগুলোর অনুপাত। এই তো, এবং এই পার্টটুকু বেশি ইউজ হবে আমাদের, এই পার্টটুকু বেশি ইউজ হবে, কারণ গ্যাসের নাম বলে দিলে তো আমরা ইজিলি ভাই এম পেয়ে যাই। গ্যাসের নাম বলার অর্থই হচ্ছে আণবিক ভর জানা। ওকে, সো ভাই আমরা এইটুকু আপাতত পেলাম। এটা হচ্ছে আমাদের গ্রাহমের ব্যাপন সূত্র হতে পেলাম। এবার আমরা এটাকে একটু কাজে লাগাই, তো ব্যাপন হারটাকে কাজে লাগে আবার। এখন দেখো ভাইয়া, যদি আমার এই সূত্রের মধ্যে, যদি আমার ভাইয়া এই সূত্রের মধ্যে ইফ টি স্থির থাকতো, ঠিক আছে, অর্থাৎ মনে করো দুইটা গ্যাসের ক্ষেত্রে আমি একই টাইম দিলাম ব্যাপন হওয়ার জন্য, তখন দেখা যাবে কি একটা গ্যাস বেশি আয়তন ব্যাপিত হচ্ছে আর একটা কি কম আয়তন ব্যাপিত হচ্ছে। তো ওইখান থেকে বলো তো ভাইয়া, যেহেতু যদি টি স্থির থাকে, এই পার্টটুকু স্থির থাকলে এরা তো সমানুপাতিক, তাই না? টি স্থির থাকলে এরা হচ্ছে সমানুপাতিক, দেন আমাদের নর্মাল প্রপার্টি, যেহেতু আর এবং ভি সমানুপাতিক, বলতেই পারি R2/R1 ইকুয়াল টু V2/V1। টি স্থির থাকলে এভাবে কি R2 মানে ব্যাপন হার, দ্বিতীয় গ্যাসের ব্যাপন হার ভাগ প্রথম গ্যাসের ব্যাপন হার হবে দ্বিতীয় গ্যাসের ব্যাপিত হওয়া আয়তন ডিভাইডেড বাই প্রথম গ্যাসের ব্যাপিত হওয়া আয়তন। এটা হলো কি টি স্থির থাকলে। এবার মনে করলে ভাই আয়তন যদি স্থির থাকতো, আয়তন যদি স্থির থাকে, এটা মানে কি ভাই? মনে করলাম আমি দুইটা সিলিন্ডার রাখলাম একই আয়তনের, এগুলার মুখ খুলে দিলাম, তো হবে কি ভাই একটা সিলিন্ডার কি কি গ্যাস বের হচ্ছে, আরেকটা থেকেও বের হচ্ছে। এক্ষেত্রে কিন্তু ভাই আয়তনটা ফিক্সড। এখন আমি মনে করলাম ভাই প্রথম গ্যাসটা ব্যাপিত হইতে মোট T1 টাইম লাগলো, সম্পূর্ণ ব্যাপিত হইতে T1 টাইম লাগলো, ফর সেকেন্ড গ্যাস মোট T2 টাইম লাগলো। এখানে কিন্তু ভাই টাইমটা ভ্যারি করবে, বাট যেহেতু সিলিন্ডার একই ছিল, এগুলো কিন্তু ভাই আয়তন ফিক্স ছিল, তাই না? সো এই ক্ষেত্রে ভাই যদি আয়তন স্থির থাকে তাহলে কি এই পার্টটুকু তো কনস্ট্যান্ট, তখন আর এবং টি এর সম্পর্ক লাগবে না ভাইয়া, তখন আর এবং টি এর সম্পর্ক। সো যেহেতু আর আর টি হচ্ছে ব্যস্তানুপাতিক, আমরা এরকম বলতেই পারি R2 ডিভাইডেড বাই R1 ইকুয়াল টু, যেহেতু ব্যস্তানুপাতিক উল্টা হয়ে যাবে কিন্তু T1/T2, কি হয়ে যাবে ভাই? T1/T2। সো এই আরও একটা পার্ট চলে আসলো, বুঝা গেল? আমাদের ভাই কিন্তু অনেকগুলো পার্ট আসতেছে। এখন যদি আমরা সবগুলাকে সামারি করতাম তখন কি করতো? তার আগে ভিডিওটা পজ করে এই পার্টটুকু তুলে নাও,
আমরা খুব ফাস্ট ব্যাপারটা পড়ে ফেলছি, কিন্তু এই ব্যাপারটাই মানুষজন খুব ভয় পায়, বাট একটু ভয়ের ব্যাপার না। আমরা যখন এক্সাম্পল করবো আরও ক্লিয়ার হবে। তার আগে এই পার্টটুকু একটু উঠায় নাও। আশা করি উঠে ফেলছো ভাইয়া। এবার আমি এই পার্টটাকে একটু সামারি করে দিই, তাহলে আমাদের আশা করি মনে থাকবে। এগুলো একদম সোজা সোজা পার্ট। আমরা যেহেতু ফিজিক্স ভালো করে পারি ভাইয়া, তাহলে কেমিস্ট্রি পার্টতে কোনো কষ্টই হবে না, কারণ ফিজিক্সের ব্যাপারগুলোর থেকে কি কেমিস্ট্রি আরও অনেক সোজা। কেমিস্ট্রিতে তো তোমার থিওরি অনেক কম, তাই না? দেখো আমাদের ব্যাপনের ক্ষেত্রে মূল সূত্র দুইটা। এক হচ্ছে কি ব্যাপন হারের ডেফিনেশন, যে একক সময়ে যত পরিমাণ গ্যাস ব্যাপিত হয়, যত আয়তন ব্যাপিত হয় আর কি, এটা হচ্ছে ব্যাপন হারের ডেফিনেশন। আর গ্রাহাম কি বলেছে? গ্রাহাম বলে গেছে ব্যাপন হারটা ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আমরা এগুলোকে কম্বাইন করেই কাজ করি। যেমন যদি আমি এক নিতাম, এখান থেকে দেখো তো যে টি স্থির থাকতো, এটা তো ভাই সমানুপাতিক, আর এবং ভি সমানুপাতিক, তো এখন তো বলাই যাবে R2/R1 যদি টি স্থির থাকতো তখন ভি নিয়ে কাজ, তো তাহলে V2/V1 হইতো। আবার যদি ভাই ভি স্থির থাকতো, টি নিয়ে কাজ করতাম, তখন আর টি কি ব্যস্তানুপাতিক না? যেহেতু ব্যস্তানুপাতিক, 2 থাকলে T1 হবে আর 1 থাকলে T2 হবে। ইকুয়াল টু আর এর সাথে আবার কি ডেন্সিটি ভাই কি দেখো তো, বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাহলে কি যেহেতু বর্গমূলের ব্যস্তানুপাতিক তাই বর্গমূল হবে। আর যেহেতু ব্যস্তানুপাতিক ভাই 2 থাকলে 1 হবে আর 1 থাকলে 2 হবে, 1 থাকলে 2 হবে। আবার আমরা জানি ডেন্সিটি কিন্তু কি ভরের সমানুপাতিক বলতে পারো। আয়তন ফিক্স থাকলে ডেন্সিটি হচ্ছে ভরের সমানুপাতিক। সো এখান থেকে এমন লেখা যায় যেটা m1/m2। তোমার এই পার্টটুকু ভাই মোটামুটি সব কিছু লাগবে, হ্যাঁ ম্যাক্সিমাম অঙ্কে এটা লাগবে। এই পার্টটুকু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর এখান থেকে বাকি যে কোনো একটা লাগে। সো এই হলো আমাদের ওভারঅল সূত্র। গ্রাহামের ব্যাপন সূত্র বলো বা ব্যাপনের টোটাল সূত্র বলো, সবগুলো আমরা এখানে চলে আসছি। এখন আমরা এখান থেকে দুই একটা ঝটপট এক্সাম্পল করে ফেলি। তাহলে এবার আমরা দেখে ফেলি ব্যাপন থেকে দুইটা এক্সাম্পল। সো খেয়াল করে কি বলা আছে, যদি কিছু পরিমাণ নাইট্রোজেন গ্যাস ব্যাপিত হইতে 10 সেকেন্ড সময় লাগে, ওই একই আয়তন কার্বন ডাইঅক্সাইড ব্যাপিত হতে কত সময় লাগবে? আমাদের মূল কাহিনী কি ভাই, পুরো সূত্রটা লিখতে হবে, ঠিক আছে? ব্যাপনের সূত্রগুলো আছে না, ওই পুরো সূত্রটা লিখতে হবে। সূত্র কি বলে ভাই দেখো তো, R2/R1 ইকুয়াল টু ভাই কি ছিল, ভলিউমের সমানুপাতিক, অর্থাৎ V2/V1 ইকুয়াল টু ভাই টাইমের ব্যস্তানুপাতিক, অর্থাৎ T1/T2, আর বাকিগুলো হচ্ছে রুট ওভার দিয়ে বলতে হবে। ঘনত্ব বললেও ব্যস্তানুপাতিক, ভর বললেও ব্যস্তানুপাতিক। তাহলে ঘনত্ব বললে কেমন হইতো ভাই, যেহেতু ব্যস্তানুপাতিক 2 থাকাতে 1 হবে এখানে, আর এখানেও কি ভর বলাতে এরকম হবে m1/m2। আশা করি ভাই এইটুকু বুঝতে পারছি। তোমাকে আরেকটা বলে ফেলি, হ্যাঁ আমরা একটা কাজ করতে পারি ভাই, আমাদের এগুলাকে এত কষ্ট করে যেন প্যাচ না লাগে, হ্যাঁ এই পার্টটুকু আমরা এটাকে একটু মডিফাই করতে পারি। কিভাবে খেয়াল করো, যেহেতু ভাইয়া আর সমানুপাতিক অফ ভি, আর ইকুয়াল টু হচ্ছে কি V/T, আমরা ভাই এখান থেকে এটাই বলতে পারি ডিরেক্টলি যে R2/R1 কেমন হবে। R2/R1 হবে গিয়ে দেখো তো এখান থেকে বলা যায় কিনা, যে V2/V1, যেহেতু ভিটা সমানুপাতিক, আর যদি টাইমটাও ভেরিয়েবল হইতো, মনে করলে ভিটাও ভেরিয়েবল টাইমটাও ভেরিয়েবল, তখন কিন্তু ভাই টাইমটুকুকে কাউন্ট করতে হইতো, ওইটা এমন হইতো যে টাইমটা ভাই ব্যস্তানুপাতিক, তাহলে T1/T2। আমার সাজেশন ভাইয়া, তুমি এগুলাকে আলাদা করে মনে না রেখে তুমি এটাকে একবারে মনে রাখো, জাস্ট সংজ্ঞা থেকে ভাই সমানুপাতিক হইলে তো মিলবে, আর যেহেতু টিটা ব্যস্তানুপাতিক তা ওটা উল্টায় গেছে। এটা মনে রাখলে ভালো কি জানো, তোমার এটা একই সাথে কি এটাও চলে আসছে এটাও চলে আসছে। কিভাবে ভাইয়া, এটা কখন সত্য ছিল, যখন টাইম ফিক্সড। দেখো তো তুমি যদি এই সূত্র বসাও, যখন টাইম ফিক্সড থাকবে টি কাটা যাবে, দেখো আগেরটাই কিন্তু আসবে। এই পরেরটা এটা কখন সত্য ছিল, যখন ভলিউম ফিক্সড। দেখো তো ভাইয়া, আমি যদি এই সূত্র বসাই এবং ভলিউম ফিক্সড থাকে, তখন ভলিউমগুলো কাটাকাটি গিয়ে এটাই থাকবে না ভাইয়া। সো মেবি এগুলাকে আলাদা করে ইউজ না করে এটাকে একবারে ইউজ করাটাই ভালো। ওকে, সো আমরা এখন থেকে এটাকে একবারে ইউজ করবো, তাহলে বেশি ভালো হবে। তাহলে প্রথম আগে বলছি কি, যদি কিছু পরিমাণ নাইট্রোজেন গ্যাস ব্যাপিত হইতে 10 সেকেন্ড সময় লাগে, তাহলে ওই একই আয়তন CO2কে ব্যাপিত হইতে কত সময় লাগবে। তো কেমনে করতে পারি ভাই, যখনই গ্যাসের নাম বলছে, গ্যাসের নাম বলা মানে হচ্ছে ভাই গ্যাসের আণবিক ভর বলে দেওয়া। তোমরা এর সাথে ভাই সম্পূর্ণ প্রকার ব্যাপন হারের নিব, আর ব্যাপন হার মানে কি ভাই এইটুকু না। তুমি যদি একটু চিন্তা করতে পারো ভাই, ডিরেক্টলি আমরা কি এইটুকুকে কি এর সমান ধরতে পারি না? অবশ্যই ধরতে পারি, কারণ R2/R1 মানেই তো হচ্ছে এই পুরোটুকু। সো এটাকে লিখে ফেলি আমরা, একবারে লিখি, হ্যাঁ আমরা এটাকে লিখবো, এটা ভালো প্র্যাকটিস, যে V2/V1
ইন্টু T1/T2, ঠিক আছে? এটা কত হবে ভাই? √m1/m2। কই থেকে আসলো? এই যে সূত্র থেকে। এটা মানে হচ্ছে এটা, এটা মানে হচ্ছে কি এটা। এই পার্টটাও তোমার একবারে পারলে ভালো। এখন প্রশ্নে কি বলে দিছে ভাই? প্রশ্নে বইলাই দিছে ভাই যে একই আয়তন, তাই না? একই আয়তন বলছি। একই আয়তন বলাতে বাই ডিফল্ট আয়তনগুলো কাটাকাটি। এখন T1 T2 M1 M2 খেয়াল করে দেখো তো, এখানে 1 থাকা মানে কি এখানে 1 থাকবে। আমি যদি 1 ধরি এটাকে, তাহলে 2 ধরবো এটাকে, এই যে CO2 কে 2 ধরবো CO2 কে। তাহলে দেখো টাইম ফর নাইট্রোজেন কত? 10 সেকেন্ড, তাহলে 10 লিখলাম। টাইম ফর 2 নাম্বারটা হচ্ছে ভাই CO2, আমার তো এটাই বের করতে হবে। ইকুয়াল টু আণবিক ভর অফ 1 কাকে ধরছিলাম ভাইয়া? নাইট্রোজেনকে। তো নাইট্রোজেনের আণবিক ভর কত? আমরা জানি N2 কত হবে? 14 দুগুণে 28 ডিভাইডেড বাই M2 হচ্ছে কি CO2-র আণবিক ভর, অর্থাৎ 44। তুমি এখান থেকে ভাই ইজিলি T2 পাবা না? অবশ্যই পাবা। বুঝা গেল? তাহলে আমাদের ম্যাথটা সলভ হয়ে গেল। আচ্ছা, সো ব্যাপারটা আশা করি বুঝে গেছে। হ্যাঁ, এগুলো একদমই টাফ না কিন্তু। চলো ভাই আমাদের দ্বিতীয় এক্সাম্পলটা, আমি এটাকে মুছে ফেলি। প্রথমটা যেহেতু হয়ে গেছে ভাই, এটাকে মুছে ফেলে আমাদের দ্বিতীয় এক্সাম্পলে চলে আসি। আমাদের সেকেন্ডটাতে কি বলছে দেখো তো? সেকেন্ডটাতে বলছে হচ্ছে 10 লিটার অ্যামোনিয়া ব্যাপিত হইতে 30 সেকেন্ড সময় লাগে। তাহলে 25 লিটার হাইড্রোজেন ব্যাপিত হতে কত সময় লাগবে? 10 লিটার অ্যামোনিয়া ব্যাপিত হতে 30 সেকেন্ড সময় লাগে, তাহলে 25 লিটার হাইড্রোজেনটাকে ব্যাপিত হতে কত সময় লাগবে? যখনই গ্যাসের নাম বলছে, নাম বলা মানে ভাইয়া আমরা এইটুকুকে ইউজ করব। এবং দেখো এখানে কি আয়তন, তাপমাত্রা, টাইম, আয়তন এবং টাইম নিয়ে কাহিনী আছে, তাহলে অবশ্যই কি আমরা এটাকে ইউজ করব। এটা এবং এটাকে ইউজ করতে হবে। সো কতবারের মতোই ভাইয়া V2/V1 ইন্টু T1/T2 ইকুয়াল টু √m1/m2। এখন ধরে নিচ্ছি ভাই গতবারের মতো এই গ্যাসটা, প্রথম গ্যাসটা হচ্ছে 1 নাম্বার গ্যাস, আর দ্বিতীয় গ্যাসটা হচ্ছে আমাদের 2 নাম্বার গ্যাস। এখন দেখো তো ভাইয়া, ফার্স্টে কি আছে? V2 আছে, মানে 2 নাম্বার গ্যাসের আয়তন কত? 25 লিটার, ডিভাইডেড বাই 1 নাম্বার গ্যাসের আয়তন কত? 10 লিটার, ইন্টু T1 মানে কি 1 নাম্বার গ্যাসের জন্য টাইম 30 সেকেন্ড, T2 হচ্ছে 2 নাম্বার গ্যাসের জন্য টাইম। 2 নাম্বার গ্যাসের টাইমটাই তো বের করতে বসে, তাহলে T2টাই বের করতে হবে। √m1/m2, √ ভাইয়া m1/m2। এখন দেখো m1/m2টা কত হবে? m1/m2টা কত হবে? m1 কি আমার 1 নাম্বার ছিল হচ্ছে অ্যামোনিয়া, একটু গুণিত ভাই কত? 14 আর 3, তাই না? নাইট্রোজেনে 14, হাইড্রোজেন 1 করে 3, তাহলে এর মোট আণবিক ভর হচ্ছে 17, ডিভাইডেড বাই M2 হচ্ছে হাইড্রোজেন অবশ্যই 2। তুমি এখান থেকে ভাই সলভ করলে ইজিলি T2 পেয়ে যাবা। বুঝে গেল? এবং তুমি দেখবা আমাদের প্রায় ভাইয়া 90% ম্যাথ করতে এই সূত্রগুলো লাগবে, এই যে এই দুটো লাগবে, মানে এই পার্টটুকু আর কি। এই পার্টটুকু ইউজ করলেই ব্যাপনের প্রায় 90% অঙ্ক হয়ে যাবে। ওকে, তাহলে চলো আমরা আরও একটা এক্সাম্পল করে ফেলি। আমাদের ব্যাপন সূত্র হতে লাস্ট এক্সাম্পল, এবং এটা খুবই ভালো একটা এক্সাম্পল। খুবই ভালো মানে কি, এটা আমাদের বোর্ড পরীক্ষা বলো বা ভর্তি পরীক্ষা বলো, সব জায়গার জন্য ইম্পর্টেন্ট। সো এখানে কি লেখা আছে ভাইয়া? ধরো একটা সুন্দর একটা সুষম ব্যাসের বা সুষম ব্যাসার্ধের একটা আমাদের টেস্ট টিউব আছে বা একটা চিকন পাইপ আছে, যেই পাইপের মোট লেন্থ হচ্ছে 1 মিটার। আমি এর এক প্রান্তে কিছু অ্যামোনিয়া গ্যাস রাখলাম এবং অন্য প্রান্তে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে গ্যাসটা রাখলাম। এখন হবেটা কি ভাই দেখো তো, এটা কি আস্তে আস্তে ব্যাপিত হবে, এই ব্যাপিত হয়ে সামনে আসবে, অবশ্যই এদিকেও যাবে, বাট আমাদের এই পাইপের মধ্যে কাজ করতে হবে বা চিন্তা করতে হবে। তাহলে এখান থেকে কি সে ব্যাপিত হয়ে সামনে আসবে, এটাও কি সামনে আসবে, এবং যখন এরা মিলিত হবে দেখো তো কি উৎপন্ন হবে? যখনই আমাদের এই অ্যামোনিয়া এবং হচ্ছে HCl মিলিত হবে, আমরা জানি অ্যামোনিয়াম ক্লোরাইড অর্থাৎ নিশাদল, এটা কিন্তু ভাই উৎপন্ন হয়, তাই না? অ্যামোনিয়াম ক্লোরাইড অর্থাৎ নিশাদল ব্যাপারটা উৎপন্ন হচ্ছে। সো নিশাদল উৎপন্ন হইলে কি হবে? এখানে একটা সাদা ধোঁয়া পাওয়া যায়। প্রশ্ন হচ্ছে ওই সাদা ধোঁয়ার প্রকৃত অবস্থান নির্ণয় করো, মানে এক্স্যাক্টলি কত দূরে আছে। তো কেমনে করতে পারি ভাই? এখানেও ভাইয়া দেখো গ্যাসের নাম বলে দিছে। গ্যাসের নাম বলা মানে কি আমাকে অবশ্যই যে √m1 m2 ওই পার্টটুকু কিন্তু ভাই ইউজ করতে হবে। আর কি ইউজ করতে হইতে পারে এটা দেখি ভাই। মনে করি ভাই সাদা ধোঁয়াটা প্রকৃত অর্থে এখান থেকে x দূরত্বে আছে, তাহলে এইটুকু কত বলো তো? মোট যেহেতু 1 মিটার, এটা অবশ্যই 1 - x মিটার, তাই না? এবার আমরা আমাদের ফর্মুলা ফেলি। কি ফর্মুলা ফেলবো ভাই? আমি আবার একটু লিখে দিই। আমি আবার একটু লিখে দিচ্ছি যে আমরা এখন কোনটা ইউজ করতেছি।
আমরা জানি ভাইয়া R2/R1, যেহেতু আর এর ডেফিনেশনটাই হচ্ছে V/T, একক সময়ে যেই পরিমাণ আয়তন গ্যাস ব্যাপিত হয়, এখান থেকে লিখতেই পারি আর এর সাথে যেহেতু ভি কি সমানুপাতিক, তাহলে V2/V1, আবার টাইম হচ্ছে ব্যস্তানুপাতিক, এটাকে আমি একবারে লিখবো কিন্তু, তাহলে T1/T2 রুট ওভার অফ ডি হচ্ছে উল্টা, তাই না, ব্যস্তানুপাতিক হয়, তাই D1/D2 এবং রুট ওভার অফ M1/M2। আমরা কিন্তু এটাকে মনে রাখবো, হ্যাঁ, আমরা আলাদা করে এটাকে পড়ার দরকার নেই আর, আমরা এটাকে একবারে পড়লে বেশি ভালো হয়। দেখো এই গ্যাসে কী নিয়ে কাহিনী, বা এই অঙ্কটাতে কী নিয়ে কাহিনী হবে, অবশ্যই এম নিতে হবে, এবং আমরা ভাই এটাকেই নিব। কেন এটাকে নিব তুমি একটু করতে গেলেই বুঝবা, ঠিক আছে। তাহলে আমাদের ম্যাথটা করার অ্যাপ্রোচ কি, সলিউশন হচ্ছে ভাইয়া যে V2/V1 ইন্টু T1/T2 রুট ওভার অফ M1/M2। এখন 1কে 2কে ভাইয়া আমি ধরে নিচ্ছি ভাইয়া, এটা হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের 2। তাইলে ভাইয়া দেখো তো আমাদের 2 নাম্বার গ্যাসটা কি পরিমাণ ব্যাপিত হচ্ছে, 2 নাম্বার গ্যাসটা এইখান থেকে এখানে আসছে না, তাহলে এই টোটাল আয়তন কিন্তু তার ব্যাপনের আয়তনটা, তাহলে V2 হচ্ছে ভাই এই টোটাল আয়তন। আর আয়তনকে ভাই এমন লেখা যায় না, যেহেতু সিলিন্ডার শেপের পাইপ থাকে, আয়তন মানে হচ্ছে ক্ষেত্রফল ইন্টু বলতে পারো দূরত্ব বা দৈর্ঘ্য, আমি দৈর্ঘ্য বলে আপাতত, ক্ষেত্রফল ইন্টু ভাই দৈর্ঘ্য, এটা কিন্তু বলা যায়। সিলিন্ডারের ক্ষেত্রে আয়তন কত হবে, ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। তাহলে এর ক্ষেত্রফল মনে করলাম ভাই এই যে পাইপটা ছিল এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A, তাহলে ভলিউম কত হবে, ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য কত, এই দেখো 1 - x ডিভাইডেড বাই V1 কত ভাই, এই 1 নাম্বার গ্যাসের ব্যাপিত হওয়া আয়তন, সে এখান থেকে এখানে আসছে, তাহলে আয়তন কত হবে, আবারও ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, ক্ষেত্রফল তো ভাইয়া A, দৈর্ঘ্য কতটুকু x পরিমাণ, সরি, ইন্টু T1/T2। দেখো তো ভাইয়া উভয় গ্যাস কি একই সময় আগাচ্ছে না, তাই প্রথম গ্যাসটা যেই টাইম পাইলো সেকেন্ডটাও কিন্তু একই টাইম পাইলো, তাহলে এগুলো আসলে কাটাকাটি, এগুলো লেখারই প্রয়োজন নাই। ইকুয়াল টু এই পার্টটুকু তোমরা করতেই পারি M1/M2, আমরা 1 ধরলাম কাকে, অ্যামোনিয়াকে, তাই অ্যামোনিয়ার ভর হচ্ছে 17, 2 হচ্ছে HCl, এর ভর কত ভাই, হাইড্রোজেন হচ্ছে 1 আর ক্লোরিন হচ্ছে 35.5, যোগ করলে 36.5 হবে, 36.5। তুমি এইখান থেকে দেখো ভাই এ মোকাবেলা, শুধুমাত্র এক্সটা আননোন না, আমরা চাইলে কি সলভ করে এখান থেকে এক্স পেয়ে যাব, বুঝে গেল। সো এই তো এটাই হচ্ছে আমাদের একটা ভালো অঙ্ক। সো মোটামুটি ভাবে ব্যাপন নিয়ে এই জাতীয় অঙ্কই আসে, তোমার জাস্ট মেইন কাজ হচ্ছে এই সূত্রটা একদম মাথার মধ্যে গেঁথে নেওয়া। আর আমাদের 3টে অঙ্ক করলাম না, 3টে অঙ্ক জাস্ট তুমি একবার প্র্যাকটিস করো, আর বই থেকে 2-1টা অঙ্ক থাকতে পারে টুকটাক, ওগুলো দেখতে পারো, বাট আমাদের 3টা অঙ্ক তুমি অবশ্যই করবা, তাহলেই তুমি ক্লিয়ার হয়ে যাবা। সো এই ছিল আমাদের গ্রাহামের ব্যাপন সূত্র।